নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। ওরা দায়িত্ব পালন করলে মা সন্তানকে বাঁচানো যেত। স্যালাইন কাণ্ডে ডাক্তারদের কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্যালাইন কাণ্ডে চিকিৎসকদেরই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি নবান্নে জানালেন, সঠিকভাবে চিকিৎসকেরা দায়িত্ব পালন করলে মেদিনীপুর মেডিকেল কলেজের ওই মা এবং সদ্যজাতকে বাঁচানো যেত। এই ঘটনায় 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার নির্দেশ দিলেন তিনি। মেদিনীপুর মেডিকেল কলেজে সন্তানের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন 5 প্রসূতি। অভিযোগ, স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তারা। পরে এক প্রসূতির মৃত্যু হয়, এক সদ্যজাত প্রাণ হারিয়েছে। এই ঘটনায় চিকিৎসকদের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার পরিসংখ্যান তুলে ধরেছেন। তারপরে জানিয়েছেন, চিকিৎসা ব্যবস্থার উন্নতির পরেও বাঁচানো যায়নি এক প্রসূতি এবং এক শিশুকে। তার কথায়, যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তান জন্মায়, তারা দায়িত্ব সঠিকভাবে পালন করলে মাকে এবং সন্তানকে বাঁচানো যেত। আমাকে যদি আপনারা বলেন সিজারিয়ান করতে, আমি পারবো না, ওটা আমার কাজ নয়, কারণ আমি ডাক্তারি নিয়ে পড়িনি। আই এম নট দ্যাট এক্সপার্ট। সিএস কে যদি বলেন সিজারিয়ান করতে, সিএস পারবে না। হি ইজ দ্য হেড অফ দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসারদের মধ্যে। হেলথ সেক্রেটারিকে বলেন যদি, তিনি ডাক্তার নন, তিনি অ্যাডমিনিস্ট্রেশন সাইড দেখবেন। ট্রিটমেন্ট কারা করবে? একটা মানুষ বিপদে পড়লে ডাক্তারদের কাছে যাবে। রেফারেল সিস্টেমও অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। এমার্জেন্সি কেসগুলো রেফারেল না হলে, যেখানে সুযোগ নেই তাকে তো সুযোগ দিয়ে বাঁচাতে হবে। ট্রমা কেয়ার সেন্টার অনেক করা হয়েছে, আগে ছিলই না প্রায়। আমি সাধারণ মানুষের কাছে আবেদন করব, হ্যাঁ এটা অন্যায় হয়েছে যে পরিবার তার বউকে সন্তানকে হারিয়েছেন, তাকে কিন্তু মনে রাখবেন, কোনো সান্ত্বনাই তার কাছে সান্ত্বনা নয়। যারা ভুল কাজ করার জন্য মারা গেছেন বা এখনো পিজি হসপিটালে তাদের নিয়ে এসে ট্রিটমেন্ট হচ্ছে, 2 জন ঠিক আছেন, 1 জন একটু ক্রিটিক্যাল আছেন, তাদের পরিবারগুলো দুটো গাল দিলে আমাদের শুনতে হবে। তাদের পরিবারগুলো আঙুল তুলতেই পারেন চিকিৎসা ব্যবস্থার উপরে। লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক ওপিডিতে ট্রিটমেন্ট হয়, আউটডোর পেশেন্ট যারা। আর হসপিটালে এমার্জেন্সি কেসগুলো আগে হয়, বাদবাকি যেগুলো পরে হয় ডাক্তারের ডেট দিয়ে দেয়, যাতে তাদের যতক্ষণ অপারেশন না হচ্ছে তাদের সঠিক সময় সঠিক মেডিসিনটা পড়ে। এছাড়া অনেক প্রাইভেট হসপিটালও আছে। অনেক প্রাইভেট হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডও অ্যালাউ হয়েছে। সেটাকেও আমরা মনিটরিং করি এবং আমরা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী আমাদের কমিশন আছে, সেখানে হাইকোর্টের একজন মাননীয় বিচারপতি, তিনি তার চেয়ারম্যান আছেন। এনি কমপ্লেন তারা জানাতেই পারেন পাবলিক। তা সত্ত্বেও কখনো কখনো ছুটির দিন থাকবে, কখনো পুজো আসবে, কখনো মহরম আসবে, কখনো ঈদ আসবে, কখনো অন্য কোনো ধর্মের প্রোগ্রাম আসবে, কখনো গঙ্গাসাগরের মেলা আসবে, কখনো লোকাল সাংস্কৃতিক প্রোগ্রাম আসবে। কিন্তু কেউ যদি মনে করেন তার দায়িত্বটা পালন করবেন না, সেটা কি আপনারা কোনোভাবে জাস্টিফাইড করতে পারেন? মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছেন, ওটির ভেতরে সিসিটিভি ক্যামেরা থাকলে অভিযুক্তদের হাতে নাতে ধরা যেত। অপারেশন থিয়েটারের ভেতরেও সিসি ক্যামেরা থাকা উচিত বলে মনে করছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। স্যালাইন কাণ্ডে বদলি করা হলো স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিবকে। সময় নিয়ে জোর বাক বিতণ্ডা শুরু হয়ে গেল সরকার ও বিরোধীদের মধ্যে। দায়িত্ব থেকে সরানো হলো স্বাস্থ্য দপ্তরের বিশেষ সিনিয়র সচিব চৈতালি চক্রবর্তীকে। বুধবার রাতেই ওই সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য ভবন। ওষুধ সংক্রান্ত বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে শুভাঞ্জন দাসকে।
ঘটনাচক্রে সেলাইন কাণ্ড নিয়ে আন্দোলনে নেমে বুধবার স্বাস্থ্য ভবনে বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে গিয়ে চৈতালির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি পরিষদীয় দলের দাবি শুভেন্দুর কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি, সেই কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে প্রশাসনিক মহলের একাংশের দাবি, বিরোধী দলের ওই দাবির কোনো যৌক্তিকতা নেই, কারণ বুধবার চৈতালিকে দায়িত্ব থেকে সরানো হলেও সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল সোমবারেই। নবান্নের শীর্ষ আধিকারিকদের নির্দেশ পেয়েই রদবদলের প্রক্রিয়া শুরু করে দিয়েছিল স্বাস্থ্য ভবন। বিজেপি যদিও তা মানতে নারাজ। স্বাস্থ্য ভবন অভিযানে শুভেন্দুর সঙ্গে বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, আমরা গিয়ে ওই আধিকারিকদের কাছে বাংলার হয়ে প্রশ্ন করেছিলাম, ওই 20 সেলাইন বাতিল করার সত্ত্বেও কিভাবে আবার অসুস্থ সাধারণ মানুষের জন্য তা ব্যবহার করা হলো, তার জবাব রাজ্য সরকারকেই দিতে হবে। আমরা সেই প্রশ্নের ওই আধিকারিককেই করেছি, উনি তার কোনো জবাব দিতে পারেননি, সে কারণেই ওই আধিকারিককে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত স্যালাইন কাণ্ড নিয়ে শোরগোল ওঠার পরে গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপের নিগমে বৈঠক হয়। স্বাস্থ্য দফতরের একটি সূত্রের দাবি, ওই বৈঠকে মুখ্য সচিবের ভৎসনার মুখে পড়তে হয় স্বাস্থ্য সচিবকে। মুখ্যমন্ত্রী নিজে ওই বৈঠকে উপস্থিত না থাকলেও তিনি যে ওই ঘটনায় স্বাস্থ্য ভবনের কাজে অসন্তুষ্ট তা স্বাস্থ্য সচিবকে বুঝিয়ে দেন মুখ্য সচিব। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওই বৈঠকেই চৈতালিকে সরিয়ে শুভাঞ্জনকে দায়িত্বে আনার বিষয়টি ঠিক হয়ে যায়। বস্তুত ওই দিনই বিজ্ঞপ্তি জারি করে শুভাঞ্জনকে কাজ শুরু করার নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্য সচিব। তাই দায়িত্ব পাওয়ার পর কলকাতা হাইকোর্টে দায়ের হয় স্যালাইন কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলার বিষয় নিয়ে রাজ্য সরকারের আইনজীবীদের সঙ্গে আলোচনা করেন শুভাঞ্জন। তখনই স্বাস্থ্য ভবনের আধিকারিকদের কাছে চৈতালির অপসারণ স্পষ্ট হয়ে গিয়েছিল। তবে বিরোধী দলনেতার দপ্তর সূত্রে দাবি, বিজ্ঞপ্তি মঙ্গলবার 14 তারিখ রাতে প্রকাশিত হলেও তার নবান্নে অনুমোদন পেয়েছে বুধবার সন্ধ্যায়। স্বাস্থ্য ভবনের এক আধিকারিকের বক্তব্য, চৈতালি যেহেতু জানতেন তিনি আর দায়িত্বে থাকছেন না, তাই বিরোধী দলনেতার প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি। ফলে বিষয়টি অত সরল নয়। উল্লেখ্য, মহাসচিবের অধীনে যে সচিবরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পদে ছিলেন চৈতালি। এতদিন পর্যন্ত ড্রাগ অ্যান্ড ইকুইপমেন্ট দপ্তরেরও সচিব ছিলেন তিনি। ওষুধ সংক্রান্ত যাবতীয় বিষয় ছিল তাঁরই হাতে। কোন ওষুধ ব্যবহার করা হবে, কোন সংস্থাকে ওষুধ বরাদ দেওয়া হবে, সবই দেখতেন তিনি। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যুর ঘটনার পর চাঞ্চল্য ছড়ায়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও 3 প্রসূতিকে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কলকাতার SSKM হাসপাতালে আনা হয়। ওই ঘটনার প্রাথমিক রিপোর্ট উঠে আসে, স্যালাইনের গুণমানের কারণে এক প্রসূতির মৃত্যু হয়েছে, অন্য প্রসূতি অসুস্থ হয়ে পড়েছেন। পরবর্তীকালে আরও অনেক তথ্য উঠে এলেও স্যালাইন প্রস্তুতকারী সংস্থা ওষুধের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। এই ঘটনায় অস্বস্তিতে রাজ্য সরকার, সেই কারণেই চৈতালিকে সরিয়ে দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের বক্তব্য। হাই নিউজ নেটওয়ার্ক। প্রসূতির পরে এবারে শিশুরও মৃত্যু, মেদিনীপুর মেডিকেল কলেজে মারা গেল রেখার সন্তান। স্যালাইন কাণ্ডে এবার মারা গেল সদ্যজাত শিশু সন্তান। বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে মারা যায় রেখা সাউয়ের শিশু সন্তান। আগে স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেল কলেজে মৃত্যু হয়েছিল এক প্রসূতি মামনি রুই দাসের। আর এক প্রসূতি রেখা বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি সিজারের পর 5 প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন মেদিনীপুর মেডিকেলে। তাঁদের মধ্যে মামনির মৃত্যু হয় গত শুক্রবার। বাকিদের অবস্থার অবনতি হয়। তাঁদের কয়েকজনকে চিকিৎসার জন্য কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রেখার চিকিৎসা অবশ্য মেদিনীপুর মেডিকেল কলেজেই চলছিল। হাসপাতালের HDU বিভাগে 3 দিন চিকিৎসা চলার পর এখন অনেকটা সুস্থ তিনি। হাসপাতাল সূত্রে খবর, সন্তানের মৃত্যুর খবর তাঁকে জানানো হয়নি। গত 8ই জানুয়ারি জন্মের পর থেকেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল রেখার সন্তানকে। জন্মের পর থেকেই সন্তানের মুখ দেখতে পারেননি বাবা সন্তোষ সাউ এবং মা রেখা। ঠাকুমা পুষ্প সাউ বৃহস্পতিবার সকালে বলেন, জন্মের পর একবার দেখেছিল, তারপর আর দেখিনি। কাঁচের ঘরে ছিল। ময়না তদন্তের পর দেহ বাড়ি নিয়ে যাওয়া হবে। রেখা সাউ, মামনি রুই দাস, মাম্পি, মিনারা, নাসরিন এই 5 প্রসূতি গত বুধবার সন্তান জন্মের পরে মেদিনীপুর মেডিকেল কলেজের হাসপাতালে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছিল। অভিযোগ, প্রসূতিদের রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন এবং অক্সিটোসিন নামে এক ধরনের ওষুধ দেয়া হয়, তারপরেই তাঁরা অসুস্থ হয়ে পড়ে। প্রসূতিদের নিম্নমানের স্যালাইন দেওয়ার অভিযোগ ওঠে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার মাম্পি, মিনারা এবং নাসরিনকে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেডিকেল বোর্ড গঠন করে তাদের চিকিৎসা শুরু হয়। বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজের তরফে জানানো হয়, মৃত মামনির সন্তান বিপদমুক্ত, তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। হাই নিউজ নেটওয়ার্ক।
গাড়ি তোলা যন্ত্র দিয়ে বাড়ির লিফটিং, তা থেকে বিপত্তি। বাঘাযতীন কাণ্ডে তদন্তের নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম। বাঘাযতীনে হেলে পড়া ফ্ল্যাট বাড়ি নিয়ে বিতর্ক চলছেই। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরেই বাঘাযতীনে পৌঁছে গিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই ঘটনাস্থল পরিদর্শন করে ববি বলেন, গাড়ি তোলার যন্ত্র দিয়ে ফ্ল্যাট বাড়ি তোলার চেষ্টা করা হচ্ছিল, সেখান থেকেই বিপত্তি। পাশাপাশি ফিরহাদ জানিয়েছেন, যারা ওই বহুতলে ফ্ল্যাট কিনেছিলেন তাদের পাশে কলকাতা পুরসভা তথা পশ্চিমবঙ্গ সরকার রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তাদের যথাযথ সাহায্য করার নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকেই ফের শুরু হয়ে গিয়েছে বাঘাযতীনে হেলে পড়া ফ্ল্যাট বাড়ি ভাঙার কাজ। বুলডোজার নিয়ে পৌঁছে গিয়েছেন ভাঙার দায়িত্বপ্রাপ্ত পুরকর্মীরা। দুপুর 1টা নাগাদ বাঘাযতীনে যান ফিরহাদ। ছিলেন স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পরিষদ মিতালি বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই মেয়র জানান, ওই বহুতলের ফ্ল্যাট মালিকদের পাশে যথাসাধ্য থাকার চেষ্টা করবে পুরসভা। মুখ্যমন্ত্রী চান যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। পাশাপাশি দুর্ঘটনার জন্য হরিয়ানার সংস্থাকেও দুষছেন ববি। তার দাবি, গাড়ি তোলা যন্ত্র দিয়ে বাড়ি লিফটিংয়ের কাজ হয়েছে। জলাভূমি বুঝিয়ে ফ্ল্যাট বাড়ি তোলার আগে মাটি পরীক্ষা করে দেখা হয়নি। স্থানীয়দের একাংশের দাবি, মাসখানেক আগেই বাঘাযতীনের ওই ফ্ল্যাট বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। বিপজ্জনকভাবে হেলে পড়েছিল বাড়িটি। গত 17 ডিসেম্বর শুরু হয়েছিল বাড়ি সোজা করার প্রক্রিয়া। সেই সময় ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। বাসিন্দাদের অভিযোগ, বছর 10-12 আগে জলাভূমি ভরাট করেই বেআইনিভাবেই ওই বহুতল নির্মাণ করা হয়েছিল। 4তলা বাড়ি নির্মাণের অনুমোদনও ছিল না বলে অভিযোগ করেছেন তারা। অবশ্য শুরু থেকেই এই দায় বাম সরকারের উপর চাপিয়েছেন ফিরহাদ। পুরমন্ত্রীর যুক্তি, কলোনি এলাকায় কোনো বাড়ির প্ল্যান থাকে না, নিজেরাই কমিটি তৈরি করে বাড়ি করে নেওয়া হতো। আর বাম আমলে কোনো বাড়ির ক্ষেত্রেই প্ল্যানিং হতো না। সেই সময় অনলাইনে কিছু হতো না, ফাইলে সব নথি জমা থাকতো। এই বাড়ির ফাইল এখনো খুঁজে পাওয়া যায়নি। ফিরহাদ জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই ওই হেলে পড়া ফ্ল্যাট বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। বাড়ি ভাঙার কাজে যাদবপুরের ইঞ্জিনিয়ারদের পরামর্শ নেওয়া হচ্ছে। এক এক ধাপে এক একটা তলা ভাঙা হচ্ছে, আর তার আগে ভিতরে জিনিসপত্র বার করে আনা হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে ইঞ্জিনিয়ার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন ফিরহাদ। ওই এলাকার আশেপাশের বাসিন্দাদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তাও নিশ্চিত করতে বলেছেন ববি। মঙ্গলবার দুপুরে দক্ষিণ কলকাতার বাঘাযতীনে শুভ অ্যাপার্টমেন্ট নামে ওই ফ্ল্যাট বাড়িটি বিপজ্জনকভাবে হেলে পড়ে। তবে বাসিন্দাদের কেউ সেখানে ছিলেন না, তাই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনাস্থলে পৌঁছন বিপর্যয় মোকাবিলা দল এবং পুরসভার আবাসন বিভাগের আধিকারিকরা। কলকাতা পুলিশের ডিসি বিদিশা কলিতা দাশগুপ্ত এলাকায় যান। রাতেই এ নিয়ে এফআইআর দায়ের হয় নেতাজিনগর থানায়। শুরু হয় বাড়ি ভাঙার প্রক্রিয়া। ঘটনার পর থেকেই ওই বহুতলের প্রমোটার সুভাষ রায় ফেরার। এখনও তার খোঁজ চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। দক্ষিণ কলকাতার গলফ গ্রিনে উদ্ধার তরুণীর গলা কাটা দেহ, মৃতার ভাইপোকে গ্রেপ্তার করল পুলিশ। দক্ষিণ কলকাতার গলফ গ্রিনে তরুণীর রহস্য মৃত্যুর 24 ঘন্টার মধ্যে মৃতার ভাইপোকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকা নিয়ে বচসার জেরেই এই খুন। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সাবির আলী। নিহত তরুণীর দাদা আতেব আলীর ছেলে সাবির হরিদেবপুরের ঢালিপাড়া এলাকার বাসিন্দা। ধৃতকে জেরার পর পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি ওই তরুণীর থেকে 10,000 টাকা ধার চেয়েছিলেন সাবির, কিন্তু বেঁকে বসেন ওই তরুণী। শুধু তাই নয়, ওই যুবককে অপমানও করেন। সেখানেই একপ্রস্ত বচসা শুরু হয়ে যায় দুজনের। বচসা গড়ায় হাতাহাতিতে। এক পর্যায়ে তরুণী আত্মরক্ষার জন্য রান্নাঘর থেকে ছুরি নিয়ে এগিয়ে আসেন। তখনই রাগের মাথায় তরুণীর হাত থেকে ছুরি কেড়ে তাকে কোপাতে শুরু করেন সাবির। তারপর তরুণীর দেহ খাটের নিচে লুকিয়ে রেখে এলাকা ছেড়ে চম্পট দেন। বুধবার সন্ধ্যা 6টা নাগাদ গলফ গ্রিনের রাজেন্দ্র প্রসাদ কলোনি এলাকায় নিজের বাড়ি থেকেই ওই তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। বাড়ির খাটের নিচে গলা কাটা অবস্থায় তার দেহ মেলে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়। তরুণী তার মায়ের সঙ্গে ওই এলাকায় গলফ গ্রিন থানার কাছেই থাকতেন। তার বয়স 40-এর কোটায়। স্থানীয় একটি ক্যাফেতে কাজ করতেন তরুণী। তার মা একটি চায়ের দোকানে কাজ করতেন। স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুর থেকেই তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি ক্যাফেতেও যাননি, ফোনেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি তার মা। পরে খাটের নিচ থেকে রক্ত গড়িয়ে আসতে দেখা যায়, আর সেখান থেকেই দেহ উদ্ধার হয় তরুণী। মৃতার দেহে ধারালো অস্ত্রের একাধিক ক্ষতও ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গলফগ্রিন থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এলাকার বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরেই মৃতার ভাইপো সাবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতিতে সরব হয়েছে কংগ্রেস। কালিয়াচকের তৃণমূল কর্মীর খুনের ঘটনায় 24 ঘন্টা কেটে গেলেও মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জাকির শেখকে ধরতে পারল না পুলিশ। এই বিষয়কে কেন্দ্র করেই তারা বিক্ষোভ দেখিয়েছে। স্নিফার ডগ এনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নামানো হয়েছে ড্রোন এবং তাতে অধরা অভিযুক্ত।
প্রেমিককে বিয়ে করে জেদ করেন কন্যা। গোয়ালিয়রে পুলিশের সামনে এই তরুণীকে গুলি করে খুন করেন বাবা। বিয়ের মাত্র 4 দিন বাকি, কিন্তু বেঁকে বসেছিলেন বছর 20 তরুণী। জানিয়ে দিয়েছিলেন বিয়ে প্রেমিককেই করবেন। সেই অপরাধে পুলিশের সামনেই মেয়েকে গুলি করে খুন করলেন বাবা ও দাদা। মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত তরুণীর নাম তনু গুজ্জার। গোয়ালিয়রের গোলাকা মন্দিরের এলাকার বাসিন্দা ছিলেন তিনি। জানা গিয়েছে মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে ওই তরুণী সমাজ মাধ্যমে 52 সেকেন্ডের একটি ভিডিও বার্তা পোস্ট করেছিলেন। তাতে তাকে বলতে শোনা গিয়েছে, আমি ভিকেকেই বিয়ে করতে চাই। আমার পরিবারে প্রথমে রাজি হলেও এখন অস্বীকার করছে। তারা আমাকে প্রতিদিন মারধর করেন, আমাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। আমার কিছু হয়ে গেলে সেজন্য দায়ী থাকবে আমার পরিবার। কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে এসপি ধরমবীর সিং এর নেতৃত্বে পুলিশের একটি দল তরুণীর বাড়িতে যায়। পুলিশের সামনে শুরু হয় আরও এক প্রস্ত কথা কাটাকাটি। তার মাঝেই মেয়ের সঙ্গে নিভৃতে কথা বলতে চেয়ে তনুকে ভিতরে ঘরে নিয়ে যান বাবা মহেশ গুজ্জার, সঙ্গে যান দাদা রাহুলও। এরপর পুলিশ কর্তাদের উপস্থিতিতেই মেয়েকে গুলি করেন বাবা ও দাদা। তনুর বুকে, কপালে ও ঘাড়ে গুলি লাগে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এরপর পিস্তল নিয়ে পুলিশের ওপরেও চড়াও হন মহেশ ও রাহুল। মহেশকে গ্রেফতার করা হলেও রাহুল পালিয়ে যায়। তার খোঁজ শুরু করেছে পুলিশ, সঙ্গে চলছে তল্লাশি অভিযান। মহেশের পিস্তলটি বাজেয়াপ্ত করা হয়েছে। কিভাবে তারা ওই পিস্তল হাতে পেলেন তা খতিয়ে দেখা হচ্ছে। थाना गोले का मंदिर क्षेत्र में आदर्श नगर कॉलोनी है, पिंटो पार्क के पास। वहां पर एक पिता ने अपनी बेटी को गोली मार दी है। घटनाक्रम ये था कि बेटी की शादी होने वाली थी 18 तारीख को। उसी बात पे लेकर पिता की और बेटी की झगड़ा था। बेटी कहीं और शादी करना चाहती थी और पिता कहीं और शादी करना चाहता था। आज सूचना प्राप्त हुई थी कि एक बेटी की पिता ने हत्या कर दी। उस पर पुलिस आई। पुलिस को तस्दीक करने पर और पूछताछ करने पर पता चला है कि पिता ने अपने भतीजे के साथ मिलकर बेटी में 2 ये गनशॉट इंजरी की है और उसकी डेथ हो गई है। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ভিকি ওরফে ভিকাম মাওয়াইয়া নামে উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা। তার সঙ্গে গত 6 বছর ধরে প্রেমের সম্পর্কে ছিল তনু। কিন্তু সম্প্রতি অন্য এক যুবকের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন তনুর পরিবার। 18 জানুয়ারি বিয়ের দিন স্থির হয়, কিন্তু বিয়ের দিন কয়েক আগে বেঁকে বসেন তনু। এই ঘটনায় তনুর সঙ্গে তার পরিবারের বচসা চলে, আর তার জেরেই মৃত্যু হয় নিরপরাধ তনুর। হাই নিউজ নেটওয়ার্ক। 6 বার ছুরি দিয়ে আঘাত, বাড়িতে ডাকাতির ছক। হাসপাতাল থেকে কি জানালেন আহত সাইফ আলী খান? সাইফ আলী খান ও করিনা কাপুরের বাড়িতে ডাকাতি। অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির ছুরির আঘাতে গুরুতরভাবে জখম সাইফ। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। 6 বার ছুরি দিয়ে আঘাতও করা হয় সাইফের বাহুতে। এমন এক ঘটনা নিয়ে মুখ খুললেন সাইফ। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম বলেন, একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি বুধবার রাত 2:30টার সময় সাইফ আলী খানের বাড়িতে ঢোকেন এবং তার উপরে হামলা চালায়। তারপর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে, সঙ্গে তদন্ত চলছে। অভিনেতার টিমের তরফে এই ঘটনার কথা স্বীকার করা হয়েছে। সাইফ অনুরাগীদের অনুরোধ করছে এই সময় সকলকে ধৈর্য ধরে রাখতে। মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত করছে। এই ঘটনার সময় স্ত্রী করিনা বাড়িতে ছিলেন কিনা সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে। লীলাবতী হাসপাতালের অন্যতম শীর্ষ পদাধিকারিক ডক্টর নীরাজ উমানি জানান, অভিনেতার শরীরে 6টি ক্ষত রয়েছে। এর মধ্যে 2টি ক্ষত গভীর বলে জানিয়েছেন নীরাজ। অভিনেতা সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন। ইতিমধ্যেই অভিনেতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন সাইফ। পরিবারের তরফে কোনো মন্তব্য করা হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। এই যে রুকমিনির ট্রেলার যেটা রয়েছে, এই খবরটা পড়বো না আমি। ও 10টা বানান ভুল লেখে একটা ফ্লোতে 10 বার বানান ভুল হলে পড়া যায় না। প্লিজ চেঞ্জ ইট। নিখিল ভারত সঙ্গীত সমিতির 41তম বার্ষিক সমাবর্তন আয়োজিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু সাংস্কৃতিক অনুরাগী এবং বিশিষ্ট ব্যক্তিত্ব।
সম্প্রতি কলকাতার আশুতোষ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হল নিখিল ভারত সঙ্গীত সমিতি বা NBSS এর 41তম বার্ষিক সমাবর্তন। প্রফেসর বীরু চক্রবর্তী প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু 1980 সালে। এই প্রতিষ্ঠান ভারতীয় আন্তর্জাতিক গ্রামীণ সাংস্কৃতিক কেন্দ্র, নয়াদিল্লি দ্বারা স্বীকৃত এবং পশ্চিমবঙ্গ ও অসম সরকার দ্বারা রেজিস্টার্ড। NBSS এর সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু সাংস্কৃতিক অনুরাগী এবং বিশিষ্ট ব্যক্তিত্ব। সঙ্গীত ও শিল্পকলায় ছাত্রছাত্রীদের অবদানের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়। অনেকেই সঙ্গীত বিশারদ এবং সঙ্গীত প্রভাকরের মতো সম্মানজনক উপাধি লাভ করেন। গত 2024-এর 30শে ডিসেম্বর অনুষ্ঠিত মেধা পরীক্ষায় হাজার হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন, যেখানে তাদের পারফরমেন্সের ভিত্তিতে স্বর্ণ পদক প্রদান করা হয়। সমাবর্তনের মূল আকর্ষণ ছিল খ্যাতনামা অতিথি শিল্পীদের অসাধারণ পরিবেশনা। তবলা শিল্পী উস্তাদ সাবির খান তাঁর পুত্র আসিফ খান ও আরিফ খানকে সঙ্গে নিয়ে এক মনোমুগ্ধকর তবলা রিসাইটাল উপস্থাপন করেন। পাশাপাশি উস্তাদ সরওয়ার হোসেন তাঁর সুরময় সারেঙ্গি পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা মুজিবুর রহমান, প্রখ্যাত বাচিক শিল্পী দেবাশিস বসু, NBSS এর সহসভাপতি রতন ঘোষ এবং কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের সংবাদ পাঠক শুভ্রজিৎ প্রামাণিক। নিখিল ভারত সঙ্গীত সমিতির সম্পাদিকা শুক্লা চক্রবর্তী নিজের আনন্দ প্রকাশ করে বলেন যে সমাবর্তন এবং বার্ষিক প্রদর্শনী ছাত্রছাত্রীদের জন্য একটি মঞ্চ তৈরি করেছে, যেখানে তারা তাদের প্রতিভা প্রদর্শন করতে পারেন। নিখিল ভারত সঙ্গীত আগে আমাদের পরিষদ ছিল। এই পরিষদটা আমাদের মানে প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে ঈশ্বর চক্রবর্তী, উনি নিখিল ভারত সঙ্গীত সমিতি প্রতিষ্ঠাতা করেছিলেন। তারপর এটা সমিতি হয়েছে, আমরা দিল্লির আন্ডারে যখন এটা অ্যাফিলিয়েশন পাই 94-এ, তখন এটা অ্যাফিলিয়েশন হয়েছে। এটা সারা মানে বেঙ্গলে হতে 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 সারা ভারতবর্ষে এখন ছড়িয়ে পড়েছে। এটা আমরা অনেক কিছুই পেয়েছি, এর মধ্যে আইএসও পেয়েছি, এমএস পেয়েছি, অনেক কিছু আমাদের একটা রেকগনাইজ হয়েছে এবং গ্রামগঞ্জে সব জায়গা থেকে ছড়িয়ে পড়েছে। আসাম, নর্থ বেঙ্গল, আসাম, ত্রিপুরা, মেঘালয়, বালুরঘাট, বাঁকুড়া, বর্ধমান, তারপরে 24 পরগনা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতা এবং বিভিন্ন জায়গা আরও ছড়িয়ে পড়েছে। এগুলো আমাদের আন্দামানেও আছে, আমাদের রিসার্চ সেন্টার আছে। তা আমরা এটা চাই যে এইসব ছেলেমেয়েরা যাদের আমরা প্ল্যাটফর্ম দিচ্ছি এখানে ফার্স্টে গোল্ড মেডেলে, আমরা চাই এদের ভবিষ্যৎটা উজ্জ্বল হোক, এদের সব জানতে পারবে, কেন প্ল্যাটফর্ম তো কেউ পায় না। এইটা আমরা দিয়ে এদের ভবিষ্যৎ উজ্জ্বল করছি, যাতে এরা কিছু করতে পারে বা এরা যে শিখছে এই জিনিসটা, তাই সবার মানে সব জায়গায় যে মানে প্রতিভাটাকে ছড়িয়ে দিতে চাই। এইটাই আমাদের প্রচেষ্টা, এইটাই যে এত ছাত্রছাত্রী যে শিখছে সেই শেখাটা যাতে ওদের বৃথা না হয়। সেই সেন্টারগুলোদেরও বলছি, মানে যে মাস্টারমশাইরা রয়েছেন তারাও অনেক কষ্ট করে ওদের শেখাচ্ছে, যাতে ওরা এটা সমাজে রেখে এটা আরও অনেক বড় হতে পারে, ওরা নিজেরা ছড়িয়ে দিতে পারে। ওরা অনেক মানে অনেক কিছু আমরা একটা প্ল্যাটফর্ম কিন্তু কেউ দিতে চায় না, এটা নিখিল ভারত সঙ্গীত সমিতি সেই প্ল্যাটফর্মটা দিচ্ছে। এটা আজকে অনেক ভালো দিন, আজকে এরা প্রত্যেক বছরই করে, আর এই মাপে প্রোগ্রামটা প্রথমবার করছি, আর আমাকে ওরা নিমন্ত্রণ করেছে। আমি আজকে বলেছি ফারাক্কাবাদী নামটা আছে। আমি আমার দুটো ছেলে আসিফ খান আর আরিফ খান দুজনই একসঙ্গে আমরা 3জন বাজাচ্ছি। এটা সিজনের প্রথম সোলো গায়ক এই বছর 2024 we are ending with the solo performance of Farakhabadi, and I hope that everybody will enjoy the performance. 1980 সালে প্রফেসর বীরু চক্রবর্তী যে প্রতিষ্ঠানে স্থাপনা করেন তা আজ 4 দশক পার করেছে।
নিখিল ভারত সঙ্গীত সমিতির সেই ঐতিহ্য শুক্লা চক্রবর্তী এবং অশোক চক্রবর্তীর নেতৃত্বে আজও গৌরবের সঙ্গে এগিয়ে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। হিমাচল প্রদেশের ধর্মশালায় সফলভাবে অনুষ্ঠিত হল দ্বিতীয় অঙ্কুরাস্ত্র কাপ অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2024। বিভিন্ন রাজ্য থেকে প্রায় 400 প্রতিযোগী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। গত বছরের মতো এবারও সফলভাবে অনুষ্ঠিত হল অঙ্কুরাস্ত্র কাপ কারাটে চ্যাম্পিয়নশিপ। দ্বিতীয় অঙ্কুরাস্ত্র কাপ অল ইন্ডিয়া কারাটে চ্যাম্পিয়নশিপ 2024 সফলভাবে হিমাচল প্রদেশের ধর্মশালার ইনডোর স্টেডিয়ামে পালন করা হল। প্রতিযোগিতায় প্রায় 350 থেকে 400 জন প্রতিযোগী অংশগ্রহণ করে, যারা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, অসম, পাঞ্জাব, রাজস্থান এবং মধ্যপ্রদেশ সহ 10টি রাজ্য থেকে প্রতিনিধিত্ব করেন। এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় উচ্চমানের রেফারি, বিচারক এবং কর্মকর্তাদের পরিচালনায়। প্রতিযোগিতার সফল সম্পাদনের জন্য কাজ করেছেন অন্তত 40 থেকে 50 জনের একটি দল। উল্লেখযোগ্যভাবে ডেপুটি কমিশনার হিমরাজ ভৈরবা, জেলা শাসক ও স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়াও প্রতিযোগিতার জন্য স্থানের ব্যবস্থা করে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। দ্বিতীয় অঙ্কুরাস্ত্র কাপ চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছে হিমাচল প্রদেশ। তারা অনেকগুলি স্বর্ণ ও রৌপ্য পদক জেতে দ্বিতীয় স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব তৃতীয় স্থান অধিকার করেছে। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সেন্সেই সুজিত দে, সেন্সেই শিব দত্ত, সেন্সেই সুমিত গোস্বামী, সেন্সেই রাহুল রাম, সেন্সেই অনুজ, সেন্সেই বিষ্ণু এবং শিহান ঋত্বিকা রামের মতো বিশিষ্ট কর্মকর্তারা। শিহান অনিল কুমার রাম এবং শিহান ঋতিকা রামের নেতৃত্বে ওয়ার্ল্ড অঙ্কুরাস্ত্র শোতোকান কারাটে ফেডারেশন এই চ্যাম্পিয়নশিপটি আয়োজন করে। প্রতিযোগিতাটি ভারতের কারাটে টুর্নামেন্টগুলির জন্য একটি উচ্চ মান নির্ধারণ করেছে এবং দেশব্যাপী এই খেলাটির ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও প্রতিযোগিতামূলক চেতনার প্রতিফলন ঘটিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।